নমস্কার। গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। নতুন বছরের প্রত্যেকটি দিন আপনাদের হয়ে উঠুক অনেক অনেক সুখের, এই কামনা করে আজ আমার পাঠ শুরু করছি। আজ আমি পড়ে শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত সতীন কাঁটা গল্পটি। আরও একবার গল্পকথক মিতার তরফ থেকে প্রতিটি শ্রোতা বন্ধুকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা। শুরু করছি বন্ধুরা আজকের আমার গল্প পাঠ। হরিহর বিবাহ করিল বিনোদিনীকে, কিন্তু বিনোদিনীকে বিবাহ করিবার কথা হরিহরের নয়। হরিহর গরিব, আর বিনোদিনী বড় লোকের মেয়ে। বিবাহটা মনে হয় যেন ঠিক দৈব দুর্বিপাকে ঘটিয়া গেছে। বিবাহের পর বিনোদিনীর বাড়িতে এই কথাটা লইয়া তুমুল আন্দোলন চলিতে লাগিল। বিনোদিনীর মা বলিলেন, না, বিয়েটা বোধহয় ভালো হলো না। তাহার বাবা বলিলেন, কি আর করবে, প্রজাপতির নির্বন্ধ। এবং শেষ পর্যন্ত এই প্রজাপতির নির্বন্ধ বলিয়াই তাহারা চুপ করিয়াছিল। মাস তিনেক পরে হঠাৎ আবার সেই কথাটাই উঠিয়া পড়িল হরিহরের একখানি চিঠি আসিবার সঙ্গে সঙ্গেই। হরিহর তাহার শ্বশুরকে লিখিয়াছে, এ বৎসর আমার এমএ পরীক্ষার বৎসর, কিন্তু আমার আর্থিক অবস্থার কথা আপনি সবই জানেন। ফিসের টাকা যদি জমা দিতে না পারি তো এত কষ্ট করিয়া পড়া আমার সবই ব্যর্থ হইয়া যাইবে, অথচ পরীক্ষা আমার না দিলেও নয়। সেই জন্য আপনাকে আমি আমার স্বনির্বন্ধ অনুরোধ জানাইতেছি, আমার এই চিঠিখানি পাইবা মাত্র দয়া করিয়া 50টি টাকা আমায় দিবেন। আশা করি আপনি আমায় বিমুখ করিবেন না। চিঠি পাইয়া শ্বশুর ডাকিলেন, ওগো দেখে যাও। শাশুড়ি কাছে গিয়া দাঁড়াইলেন, বলিলেন, কি দেখব? এই দেখো জামাইয়ের চিঠি। কি লিখেছে দেখেছ? 50টি টাকা চাই। 5 টাকা নয়, 10 টাকা নয়, একেবারে 50। এই জন্যেই ফন্দি ফিকির করে আমার বাড়িতে ওর বিয়ে করা, বুঝতে পেরেছ? শাশুড়ি বলিলেন, আমি বুঝেছি অনেক দিন, এখন তুমিই বোঝো। এই বলিয়া শাশুড়ি সেখান হইতে চলিয়া গেলেন। শ্বশুর ভাবিতে লাগিলেন, কি করা যায়? 50টা টাকা তাহার কাছে কিছুই নয়, ইচ্ছা করিলেই তিনি পাঠাইতে পারিতেন, কিন্তু পাঠাইলেন না। হরিহর ওদিকে বসিয়াছিল টাকার আশায়। দিনের পর দিন গেল, সপ্তাহের পর সপ্তাহ পার হইল, কিন্তু শ্বশুরের কাছ হইতে তাহার না আসিল টাকা, না আসিল চিঠি। হরিহর ভাবিল, শ্বশুরের বেতো শরীর, বর্ষার হাওয়া লাগিয়া অসুখ বিসুখ হয়তো বাড়িয়া থাকিবে, তাই এ বিলম্ব। হরিহর তখন তাহার স্ত্রী বিনোদিনীকে একখানা চিঠি লিখিল, শ্বশুর মহাশয়কে একখানি চিঠি দিয়াছি, জবাব না পাইয়া বড়ই চিন্তিত রহিয়াছি। তাহার শরীর কেমন আছে লিখিবে। আমার আশঙ্কা হইতেছে হয়তো তিনি অসুস্থ হইয়া পড়িয়াছেন। আমার এমএ পরীক্ষার পড়াশুনো লইয়া ব্যস্ত রহিয়াছি, তাহা না হইলে আমি নিজেই একদিন যাইতাম। একটা কথা তোমাকে লিখিতে লজ্জা হইতেছে, তবু লিখিলাম। 50টি টাকা না হইলে আমার আর এ বৎসর পরীক্ষা দেওয়া চলিবে না। আমার বাবার অবস্থা তুমি তো জানো। আমরা নিতান্ত গরিব, প্রাইভেট পড়াইয়া কলিকাতার খরচ চালাইয়া নিজেই কোনো রকমে অতি কষ্টে এতদিন চালাইলাম, কিন্তু একসঙ্গে 50টি টাকা সংগ্রহ করা আমার পক্ষে শক্ত। শুধু শক্ত কেন, অসম্ভব। কাজেই তোমার বাবার শরণাপন্ন হইয়াছি, অথচ আমার ফিস জমা দিবার শেষ দিন নিকটবর্তী হইয়া আসিয়াছে, আর মাত্র 10 দিন বাকি। কিন্তু আজ পর্যন্ত তোমার বাবার চিঠি বা টাকা কিছুই পাইলাম না। কি ব্যাপার হইয়াছে আমাকে জানাইলে বড় খুশি হইতাম। তোমার মার কাছে কথাটা যদি একবার কৌশল করিয়া তুলিতে পারো তো বড় ভালো হয়। তোমার পত্রের আশায় রহিলাম। এই পর্যন্ত লিখিয়া পরে সেসব কথা লিখিয়াছে
সেসব কথা আর আপনাদের জানাইবার প্রয়োজন নাই। সদ্য বিবাহিত স্বামী লিখিয়াছে তাহার যুবতী স্ত্রীকে, কাজেই তাহা গোপনীয়। চিঠির প্রথম দিকটা পড়িয়া বিনোদিনী নাক সিটকাইয়া রাগ করিয়া আপন মনেই বলিয়া উঠিল, মরণ আর কি, এসব কথা আমার কাছে কেন, আমি কি করতে পারি? কিন্তু তাহার পরের অংশটা পড়িয়া সে খুশি হইয়া চিঠির জবাব লিখিতে বসিল। খানিকটা লিখিয়া সে উঠিয়া দাঁড়াইল। টাকার কথা কি লিখিবে? অথচ মা বাবাকে কোনো কথা জিজ্ঞাসা করিতেও লজ্জা হয়। শেষে অনেক ভাবিয়া সে একটা বুদ্ধি ঠাউরাইল। চিঠির যে অংশটা কাহাকেও দেখাইবার নয়, সেই অংশটা ছিঁড়িয়া বাকিটা হাতে লইয়া সে তাহার মার কাছে দাঁড়াইল। মুখ তুলিয়া মা বলিলেন, কি? এই দেখো কি লিখেছে, বলিয়া চিঠিখানি বিনোদিনী তাহার মার গায়ের উপর ছুঁড়িয়া দিল। মা পড়িয়া দেখিলেন, বলিলেন, আমি এর আর কি করব মা, দেখাই গে তোর বাবাকে, দেখি কি বলে। বিনোদিনীর বাবা চিঠিখানি পড়িয়াই দপ করিয়া জ্বলিয়া উঠিলেন। চিঠিখানি ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিলেন, ভেবেছ আমি যেন টাকার গাছ? পারব না টাকা পাঠাইতে। একবার দিলে আবার 10 বার চেয়ে বসবে, তা জানো? বিনোদিনীর মা বলিলেন, জবাব তো একটা লিখতে হবে, কি লিখবে বলে দাও। লিখে দাও আমি পারব না, আমার টাকা নেই, বাস সোজা সত্যি কথা। ইহার উপর আর কথা চলে না। বিনোদিনী লিখিল, বাবার হাতে এখন টাকা নাই, কাজেই টাকা তিনি এখন দিতে পারিবেন না। চিঠি পাইয়া হরিহর মাথায় হাত দিয়া বসিল। বড় লোকের বাড়ি বিবাহ করিয়া শেষ পর্যন্ত তাহার ফল যে এই হইবে তাহা সে ভাবিতে পারে নাই। এত কষ্টে এতদিন ধরিয়া পড়িয়াছে, এমএ পাস তাহাকে করিতেই হইবে। আর মাত্র 5-6 দিন বাকি। হরিহর তৎক্ষণাৎ বাড়ি রওনা হইল। বৃদ্ধ পিতা তাহার নিরুপায়। বলিলেন, কি করব বাবা, কিছুই তো বুঝতে পারছি না। তার চেয়ে তুই এক কাজ কর, শ্বশুর বাড়ি যা, বৌমাকে গিয়ে চুপি চুপি বল, তোমার একটি গয়না দাও, বন্ধক দিয়া পরীক্ষাটা এখন দিই, তারপর আবার ছাড়িয়ে দেব। এছাড়া আর তো কোনো উপায় দেখছি না বাবা। হরিহর তাহাই করিল, কিন্তু সেখানে গিয়া দেখে তাহা হইবার নয়। বিনোদিনী বলিল, যা আমার গায়ে আছে তা তো দিতে পারি না, মা বকবে। আর বাকি সব ভালো গয়না আছে মার কাছে, মাকে তাহলে একবার জিজ্ঞাসা করি। এই মাকে জিজ্ঞাসা করিতে গিয়াই বাঁধিল যত গোলমাল। মা জিজ্ঞাসা করিলেন বাবাকে, বাবা বলিলেন, দূর করে দাও ওকে আমার বাড়ির থেকে, এমন জামাই আমার চাই না। মা বলিলেন, ওগো থামো থামো, জামাই যে শুনতে পাবে। শুনুক না, শুনিয়ে শুনিয়েই তো বলছি, বাড়িতে খাবার নেই, গয়না বেচে বেচে খাবার মতলব। কথাটা হরিহর শুনিল, শুনিয়া রাগ করিল। রাগ করিবার কথাই। বলিল, বিনোদিনীকে আমি নিয়ে যাব, এখানে আর রাখব না। শাশুড়ি বলিলেন, ওই শোনো জামাই কি বলছে। শ্বশুর বলিলেন, হ্যাঁ শুনেছি, জামাইকে বলে দাও মেয়ে আমি পাঠাবো না। এত কষ্টে এতগুলি গয়না গড়িয়ে দিলাম, লক্ষ্মী ছাড়ারা 2 দিনে তাই বেচে মেরে দেবে। তাই শুনিয়া জামাই রাগ করিয়া সেখান হইতে চলিয়া আসিল, এবং সেই যে আসিল একটি দিনের তরেও আর সেখানে ফিরিয়া গেল না। হরিহরের এমএ পরীক্ষা দেওয়া হয় নাই। কি কষ্টেই যে তাহার দিন চলিতেছে তাহা একমাত্র সেই জানে। কলিকাতা হইতে সে গ্রামে ফিরিয়া গেছে। চাকরির জন্য খবরের কাগজ দেখিয়া দেখিয়া দরখাস্ত করিয়াছে বিস্তর। তাহার কতক বা জবাব আসিয়াছে, কতক আসে নাই। দিন আর কিছুতেই কাটে না। অবশেষে দিন কাটাইবার একটা ব্যবস্থা সে করিয়াছে। শহরে যখন সে ম্যাট্রিকুলেশন পড়িত, তাহাদের গ্রামের একটি ছেলে ছিল তাহার সহপাঠী। ছেলেটির নাম নির্মল। একসঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করিয়া নির্মল আর পড়িতে পারে নাই।
পশ্চিমের কোথায় কোন কারখানায় সে কাজে ঢুকিয়াছিল। এখন সে কারখানার সেখানকার বড়বাবু। 100 টাকা তার বেতন। 100 টাকা বেতন পায়, কিন্তু স্ত্রী পুত্র তার এইখানেই আছে। মাসে একবার করিয়া নির্মল গ্রামে আসে। সেবার আসিয়া সে হরিহরকে বলিয়া গেছে, দেখিস ভাই, এরা রইল, মাঝে মাঝে একবার করে বেড়াতে যাস। হরিহর তাই আজকাল নির্মলের বাড়ি বেড়াইতে যায়। বাড়িতে তাহার যুবতী স্ত্রী প্রতিভা, বছর 2-এর একটি ছেলে, আর প্রতিভার বোন পারুল ছাড়া আর কেহ নাই। প্রতিভা ও পারুল দুজনেই হরিহরের সঙ্গে কথা বলে। নির্মল তাহার সমবয়সী হইলেও প্রতিভাকে ডাকে বৌদি বলিয়া। হরিহর বলে, আচ্ছা বৌদি, আপনার এ বোনটিকে নিজের কাছে এনে রেখেছেন কেন বলুন তো? প্রতিভা হাসিয়া বলে, তোমাদের মতন বিদ্বান একটা ছোকরা যদি ধরতে পারে তো ওর একটা হিল্লে হয়ে যাবে, শুধু এই জন্যে। বাবা গরিব, বিয়ে এখনও তো দিতে পারেননি। এই বলিয়া তাহার সে চমৎকার মুখে বড় মিষ্টি হাসি সে হাসিতে থাকে। হরিহরও হাসিয়া বলে, কিন্তু বিদ্বান যে ছোকরাটি এখানে অনবরত আসা যাওয়া করছে, বিয়ে তো তার হয়ে গেছে বৌদি। প্রতিভা বলে, বিয়ে যে হয়ে গেছে তা সবাই জানে, আবার বউ যে লবারের মেয়ে, তোমার মতো গরিব স্বামীকে পছন্দ হয়নি, তাও তো কারো জানতে বাকি নেই। প্রতিভা যে কিসের ইঙ্গিত করিতেছে হরিহর তাহা বুঝিল। মুখ ফিরাইতেই দেখিল ওদিকে দরজাটা একটুখানি ফাঁক করিয়া আড়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া পারুল সবই শুনিতেছে। হরিহরের সঙ্গে চোখাচোখি হইতেই ফিক করিয়া একটু হাসিয়া সরিয়া পড়িল। পারুল সুন্দরী, ছিপছিপে গড়ন, চোখ দুইটি ঢলঢলে, দাঁতগুলি চমৎকার। বিবাহের বয়স হইয়াছে, অথচ এখনও বিবাহ হয় নাই বলিয়া এই বয়সের মেয়েদের মুখে যেমন একটি সলজ্জ বিষণ্ণতার ছাপ পড়ে, তাহারও মুখে সে ছাপ পড়িয়াছে। প্রতিভা বলিল, পারুল আমাদের আরও সুন্দরী মেয়ে হতো ঠাকুরপো, নিজের বোন বলে অহংকার করছি না। মামার বাড়ি গিয়ে হতভাগী কি যে ম্যালেরিয়া ধরিয়ে আনলে, এখনও জ্বর আসছে, সেই জন্যেই আরও বেশি করে ওকে আমি এখানে এনে রাখলাম। হরিহর বলিল, আপনি একা থাকেন, একজন সঙ্গীও তো দরকার হয়। প্রতিভা বলিল, হ্যাঁ তাও বটে, কিন্তু বিয়ে হলেই তো পরের বাড়ি চলে যাবে ভাই, সঙ্গী আর তখন পাবো কোথায়? পুনরায় বিবাহ করিবার কথা হরিহর কোনো দিনই ভাবে নাই, কিন্তু হঠাৎ সেদিন প্রতিভার কথা শুনিয়াই বোধ করি কথাটা সে বারংবার ভাবিতে লাগিল। পারুলকে তাহার মন্দ লাগে না, তাহার উপর বড়লোকের মেয়ে সে নয়, বিবাহ করিতেই বা দোষ কি? বিনোদিনীকে তাহার বাবা যখন এ গরিবের বাড়ি পাঠাইবেই না, তখন থাক সে বড়লোকের মেয়ে বড়লোকের বাড়িতেই। বিবাহ যদি করিতেই হয় তো পারুলকেই করিবে। সেদিন সকালে নির্মলের বাড়ি গিয়া হরিহর দেখিল রান্নাঘরে বসিয়া বসিয়া প্রতিভা রান্না করিতেছে, আর এ ঘরে খাটের উপর শুইয়া শুইয়া পারুল থরথর করিয়া কাঁপিতেছে, গায়ে একটা র্যাপার জড়ানো, মাথা নাড়িয়া বলিতেছে, জল দিদি, এক গ্লাস জল দাও না। কথাটা সে এত আস্তে বলিল যে ও ঘরে দিদির কানে গিয়া তাহা পৌঁছইল না। হরিহর নিজেই তাড়াতাড়ি কুজো হইতে এক গ্লাস জল গড়াইয়া পারুলের কাছে গিয়া বলিল, নাও। পারুল হাত বাড়াইয়া চোখ চাহিতেই দেখিল হরিহর। তৎক্ষণাৎ ধরফর করিয়া উঠিয়া বসিয়া বলিল, আপনি? আপনি কেন? দিদি তোমার রান্না করছেন। থাক থাক, হাত তোমার কাঁপছে, আমার হাতেই খাও না। এত সৌভাগ্য পারুলের কোনো দিনই হয় নাই। হরিহরের হাতেই জলটুকু খাইয়া আবার সে শুইয়া পড়িল, কিন্তু এবার আর সে চোখ বুঝিতে পারিল না। আয়ত সেই দুইটি চমৎকার চক্ষুর সকরুণ দৃষ্টি হরিহরের উপর স্থির নিবন্ধ হইয়াই রহিল। জ্বর হইয়াছে বলিয়া তাই অন্য সময় হইলে এমনভাবে কখনোই সে তাহার দিকে তাকাইয়া থাকিতে পারিত না। হরিহর বলিল, জ্বর কি খুব বেশি এসেছে? বলিয়া সে তাহার কপালে হাত দিয়া দেখিল। বলিল,
গায়ে একটা লেপ দেব? হ্যাঁ, ওই যে ওখানে আছে। লেপ চাপা দিয়া হরিহর বলিল, চুপ করে একটু ঘুমোবার চেষ্টা করো। ঠোঁটের ফাঁকে ম্লান একটুখানি হাসিয়া পারুল বলিল, ঘুম আসবে না। ওষুধ খাও তো? খাই, কুইনি, ভারী তেতো। হরিহরও হাসিয়া বলিল, কুইনিন আবার মিষ্টি হয় কবে? দুজনেই চুপ করিয়াছিল। হরিহর জিজ্ঞাসা করিল, আর জল খাবে? খাইবার তেমন ইচ্ছা ছিল না, তবু সে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। এবারও তেমনি জলটা হরিহর তাহাকে খাওয়াইয়া দিতেছিল। এমন সময় ঘরে ঢুকিল প্রতিভা। পারুল লজ্জায় যেন মরিয়া গেল, আর গ্লাসটা হরিহরের হাত হইতে তখন পড়িয়া যাইবার মতো অবস্থা। প্রতিভা বলিল, জ্বর এসেছে তো? কাল রাত্রিরে যখন ভাত খেলি আমি তখনই জানি। জলের গ্লাসটা হাত হইতে নামাইয়া হরিহর উঠিয়া দাঁড়াইল, বলিল, এ ঘরে আসিয়া দেখি ও জল জল করে চেঁচাচ্ছে, আর আপনি রান্না নিয়ে ব্যস্ত, শুনতেই পাচ্ছেন না। শুধু একটা র্যাপার গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপছে। কথাগুলো বলিতে বলিতে প্রতিভার পিছু পিছু সে ঘরের বাহিরে আসিল। প্রতিভা হাসিয়া মুখ ফিরাইয়া বলিল, এত সব তো তোমায় আমি জিজ্ঞাসা করিনি ঠাকুরপো। বলিয়াই সে হরিহরকে অপ্রস্তুত করিয়া দিয়া এমনভাবে হাসিতে লাগিল যে হরিহরও না হাসিয়া থাকিতে পারিল না। হরিহর আবার বিবাহ করিল। এবার আর বড়লোকের মেয়ে নয়, এবার গরিবের মেয়ে পারুল। পারুল যে এত ভালো, বিবাহের পূর্বে সে কথা জানিবার সুযোগ হরিহরের হয় নাই। বিবাহের পর পারুলকে তাহার বাড়িতে লইয়া গিয়া দেখিল, মনের মতো স্ত্রী পাইয়া এবার সত্যই সে সুখী হইয়াছে। পারুল যে শুধু সুন্দরী তাহা নয়, পারুলের গুণ অনেক। শ্বশুর বাড়ি আসিয়া অবধি একটি দণ্ডের জন্য সে বসিয়া থাকে না। সংসারের যাবতীয় কাজকর্ম সে নিজের হাতে করে। ম্যালেরিয়া জ্বর তাহার সারিয়া গেছে। দেখিতে সে এখন আরও সুন্দরী হইয়াছে। শাশুড়িকে সে কিছুতেই রান্না করিতে দিবে না। পারুল বলে, না মা, আমি নিজেই রাঁধব। শাশুড়ি বলেন, সে কি মা, লোকে বলবে কি? বলবে দেখো, বউটাকে নতুন এনেই হাঁড়ি ধরিয়েছে। পারুল বলে, লোকের কথায় কান দিও না মা। লোকে আবার ঠিক উল্টো কথাও বলতে জানে। তখন বলবে, দেখো, শাশুড়ি কাজ করে করে মরছে আর ব্যাটার বউ পায়ের ওপর পা দিয়ে বসে আছে। শাশুড়ি হাসিয়া হরিহরের বাবাকে ডাকিয়া বলেন, হোগো, শোনো শোনো, বৌমার কথা শোনো। হরিহর বলে, পারু, তোমার ভারী কষ্ট হচ্ছে, তাই না? পারুল হাসিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলে, কেন গো, কষ্ট কেন হবে? এমন স্বামী যার, তার আবার কষ্ট কিসের? হরিহর বলে, আমাদের মাটির ঘর, আমরা গরিব। গরিবের ঘরে তোমায় মানায় না পারু। পারুল বলে, ওসব কথা বললে এবার কিন্তু আমি রাগ করব। দেখো, আমার বাবা আরও গরিব। দুবেলা পেট ভরে কখনো খেতে পায়নি, ভালো কাপড় পরতে পায়নি। দিদি আমাকে শুধু সেই জন্যেই নিজের কাছে এনে রেখেছিল। তার তুলনায় এখন তো আমি স্বর্গে আছি গো। হরিহর চুপ করিয়া কি যেন ভাবিল, ভাবিয়া বলিল, এমন দিন অবশ্য চিরকাল থাকবে না। আমি একটা কাজকর্ম জোগাড় করে নিয়ে তোমাকে আমি খুব সুখে রাখব। পারুল বলিল, তুমি বিশ্বাস করো, আমি খুব সুখে আছি। তুমি কাছে থাকলে আমি গাছতলায় থাকতেও পারি, উপোস দিয়ে থাকতে পারি। হরিহর ঠিক যেমনটি চাইয়াছিল তেমনটি পাইয়াছে। আনন্দে আত্মহারা হইয়া পারুলকে বুকে জড়াইয়া ধরিয়া একাগ্র মুগ্ধ দৃষ্টিতে সে তাহার মুখের পানে তাকাইয়া রহিল। তাহার পর সে কি তাহাদের আনন্দের হাসি! পারুলও যত হাসে, হরিহরও ততই হাসে। এমনি করিয়া হাসিয়া খেলিয়া পরমানন্দেই তাহাদের দিন কাটিতেছিল। 3টি মাস তখনও পার হয় নাই। এমন দিনে বিনোদিনী আসিয়া উপস্থিত। স্বামী তাহার আবার বিবাহ করিয়াছে শুনিয়াই সে চলিয়া আসিয়াছে।
বাপের বাড়ি হইতে বরাবর মটরে চড়িয়া সে শ্বশুর বাড়ি আসিয়াছে। এ গ্রামে একরকম মটর গাড়ি আসে না বলিলেই হয়। কাজেই গাড়ি আসিয়া দাঁড়াইবা মাত্রই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেই দেখিল গাড়ি হইতে বিনোদিনী নামিল। সর্বাঙ্গে তাহার সোনার গহনা ঝলমল করিতেছে, পরনে দামি বেনারসি শাড়ি। জিনিসপত্রে গাড়ি একেবারে বোঝাই। সঙ্গে একজন দাসী আসিয়াছে। শ্বশুর শাশুড়িকে প্রণাম করিয়া বিনোদিনী ঘরে উঠিল। দাসীটা অত্যন্ত মুখরা, বোধ করি মুখরা বলিয়াই তাহাকে সঙ্গে আনা হইয়াছে। দাসীর নাম মানদা, গায়ের রং কালো, বয়স বেশি নয়। বাড়িতে পা দিয়াই মানদা বলিল, জামাইবাবু কোথায় গো? আমাদের জামাইবাবু? হরিহর ঘরেই ছিল, বাহিরে আসিয়া দাঁড়াইল। ভাবিয়াছিল মেয়েটাকে আচ্ছা করিয়াই দু কথা শুনাইয়া দিবে, কিন্তু কি সর্বনাশ! কথা শুনাইবে কি? মেয়েটার মুখের সামনে দাঁড়ানোই দায়। মানদা বলিল, বলি হ্যাঁ গা জামাইবাবু, বউয়ের গয়না বিক্রি করতে না পেলে কেউ যে আবার বিয়ে করে, কই তা তো শুনিনি কখনো। হরিহর বুঝিল কথাটা সেখানে এমনই বিকৃত হইয়াই রটিয়াছে। মেয়েটার কথা শুনিয়া হরিহরের আপাদ মস্তক জ্বলিয়া উঠিল। মুখে শুধু একবার হুঁ বলিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। মানদা বলিল, কই দেখি কেমন বউ হয়েছে দেখি একবার। আমাদের দিদিমণির সঙ্গে পাশাপাশি একবার দাঁড় করাও, দেখে চোখ জুড়াক, বাবুর বাড়িতে বলবো গিয়ে। এমনই সব ব্যঙ্গ বিদ্রুপের চোখা চোখা বাণ যতগুলি তাহার তৃণের মধ্যে সঞ্চিত হইয়াছিল, সবই সে একে একে হরিহরের পৃষ্ঠে নিক্ষেপ করিল। হরিহর কিন্তু তাহার জবাবে একটি কথাও বলিল না। ওদিকে বিনোদিনীর ব্যবহার দেখিয়া সকলেই অবাক। এমন ব্যবহার সে করিতে লাগিল যেন কত কালের চেনা, যেন বহুকালের পাকা গৃহিণী। গরিবের সংসার, অভাব তাহাদের নিত্য লাগিয়াই আছে। বিনোদিনী একে একে তাহা পূরণ করিতে লাগিল। রান্না করিতেছিল পারুল। বিনোদিনী সেদিন গ্রামেরই এক বিধবা ব্রাহ্মণের মেয়েকে বলিল, কাল থেকে তুমিই আমাদের এখানে রান্না করবে, বুঝলে? খাওয়া পরা বাদ 4টি করে টাকা দেব। পারুল ভয়ে ভয়ে বিনোদিনীর কাছে গিয়া দাঁড়াইল, বলিল, কেন? আমিই তো রান্না করছিলাম দিদি। তোমাকে রান্না করতে হবে না, আমি বসে থাকব আর তুমিই বা কাজ করে মরবে কেন? তাহার প্রতি সতীনের এই দয়া দেখিয়া পারুল অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিল। এমনই করিয়া ধীরে ধীরে দেখা গেল বিনোদিনী তাহার টাকার জোরে, কতক বা গায়ের জোরে সকলের কাছ হইতে সংসারের সব অধিকারী কাড়িয়া লইয়াছে। বিনোদিনীর কল্যাণে সংসার এখন দিব্য সচ্ছল। অভাব অভিযোগের কথা শ্বশুর শাশুড়িকে আর শুনিতে হয় না। কাজেই বিনোদিনীকেও এখন আর কাহারও কিছুই বলিবার জো নাই। রাত্রে সে হরিহরকে একা পাইয়া বলে, ছি ছি, 50টা টাকা না পেয়ে তুমি আবার বিয়ে করে বসলে। হরিহর বলে, কি করব বলো? তোমার বাবা স্পষ্ট জবাব দিলেন, বললেন, গরিবের বাড়িতে মেয়ে আমি পাঠাবো না। তাই ভাবলাম তুমি আর কখনো বুঝি আসবে না। তাছাড়া গয়না তো আমি তোমার কাছেই চেয়েছিলাম, তুমিও তো দাওনি। বিনোদিনী বলিল, এমন করবে জানলে নিশ্চয়ই দিতাম। বিনোদিনীর একটা ব্যবহার হরিহর কিন্তু কোনো প্রকারেই সমর্থন করিতে পারিল না। পারুলকে সে সহজে তাহার স্বামীর কাছে আসিতে দেয় না। হরিহর বলিল, এ তুমি বড় অন্যায় করছো বিনোদিনী। পারুল তো কোনো দোষ করেনি, তবে তাকে তুমি এ শাস্তি কেন দিচ্ছ বলো তো? বিনোদিনী বলে, সতীনের ওপর যে মেয়ে পড়ে তাকে শাস্তি একটুখানি পেতেই হয়। হরিহর বলে, তা বললে কি চলে বিনোদিনী? বেচারিকে দিন আনতেও একবার করে আমার কাছে আসতে দিও। বিনোদিনী বলে, না, তা আমি পারবো না, বুক আমার ফেটে যায়।
হরিহর অনেক চেষ্টা করিয়াও কিছুতেই যখন তাহাকে রাজি করিতে পারে না, তখন একবার শেষ চেষ্টা করিয়া দেখে। বলে, তুমি বড় আর ও ছোট, ছোট বলে ওকে একটুখানি অধিকারও দাও। বিনোদিনী বলে, না, তা আমি কিছুতেই পারব না, দেখি মনটাকে বুঝিয়ে যদি পারি। বিনোদিনী তাহার মনটাকে বুঝাইতে থাকে। হরিহর সেই অবসরে চোরের মতো একবার পারুলের কাছে গিয়া দাঁড়ায়। পারুল দুহাত বাড়াইয়া তৎক্ষণাৎ তাহাকে জড়াইয়া ধরিয়া অপরিসীম নির্ভরতায় তাহার বুকের ওপর মাথা রাখিয়া স্বামীর মুখের পানে একাগ্র দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকাইয়া থাকিয়া বলে, আমার এই ভালো, এই যে তোমাকে আমি পেয়েছি, এই যে বুঝতে পারছি তুমি আমায় এত ভালোবাসো, এও আমার কম সৌভাগ্য নয়। হরিহরের মুখ দিয়া আর কথা বাহির হয় না। এখানে আসিবার পূর্বে ভাবিয়াছিল স্বামীকে না পাওয়ার জন্য পারুলও হয়তো তাহার কাছে নানান অভিযোগ করিবে, কিন্তু অভিযোগের একটি বাক্যও তাহার কাছ হইতে না শুনিয়া হরিহরের বুকের ভিতরটা যেন বেদনার ভারে আরও বেশি টনটন করিতে লাগিল। চোখ দুটো তাহার কেমন যেন আপনা হইতেই জলে ভরিয়া আসিল। কিয়ৎক্ষণ পরে নিজেকে সংবরণ করিয়া লইয়া হরিহর কম্পিত কণ্ঠে কহিল, তুমি যে আমার কি পারুল তা আমি মুখে বলে কিছুতেই বুঝাইতে পারিব না, কিন্তু তোমায় আমি বড় কষ্ট দিলাম। পারুল তাহার স্বামীকে চিনিত। দুর্বল স্বামী মুখ ফুটিয়া বিনোদিনীকে কিছুই বলিতে পারে না, বলিলেও সে শোনে না। তাই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হরিহরকে বলিল, এমন করে লুকিয়ে ছাপিয়েও তোমায় যদি আমি একবার করে পাই, তাহলেও জানব আমার মতো সুখী আর কেউ নেই। তুমি কি করবে বলো? তোমার অবস্থা আমি জানি। ও কি, তোমার চোখে জল? অন্ধকারে মুখে হাত দিতে গিয়া দেখে হরিহরের চোখ দিয়া জল আসিয়াছে। বলিল, ছি, তুমি আমার জন্যে। এমন সময় পিছন হইতে বিনোদিনী ডাকিল, ওগো শুনছ? ঘন আলিঙ্গনাবদ্ধ চুম্বনরত পারুল কিংবা হরিহর কেহই তাহার এ অপ্রত্যাশিত আগমন আশঙ্কা করে নাই। তৎক্ষণাৎ তাহারা পরস্পর হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়া সরিয়া দাঁড়াইল। পরদিন হইতে তাহাদের এ গোপন মিলনেও বাধা পড়িল। বিনোদিনীর সন্দিগ্ধ তীক্ষ্ণ চক্ষু সর্বদাই হরিহরের অনুসরণ করিতে থাকে। পারুলের সঙ্গে কোনো প্রকারেই দেখা করিতে পারে না। বিনোদিনী বলে, দেখা করেছ কি আমি কেলেঙ্কারি কিছু বাকি রাখব না। হরিহর বলে, ছি ছি, এ তোমার ভারী অন্যায়। বিনোদিনী বলে, হ্যাঁ, অন্যায় বই কি। তোমাদের দুজনকে দিনরাত একা ছেড়ে দিয়ে যদি তাহলে বড় ভালো হই, তাই না? কাজ নেই আমার সেরকম ভালোই। দু একবার লুকাইয়া লুকাইয়া দেখা, তাহাও যখন বন্ধ হইল, হরিহর তখন স্থির করিল পারুলকে আবার তাহার দিদির কাছে রাখিয়া দিবে এবং অন্য কোথাও বেড়াইতে যাইতেছে বলিয়া নির্মলের বাড়ি গিয়া ঢুকিলেই চলিবে। প্রতিভার সঙ্গে দেখা করিয়া হরিহর একদিন তাহাকে রাজি করিয়া আসিল। তাহার পর ভালো একটি দিন দেখিয়া শ্বশুর শাশুড়িকে প্রণাম করিয়া পারুল তাহার কাছে চলিয়া গেল। কিন্তু হরিহর যাহা ভাবিয়াছিল তাহা আর কিছুতেই হয় না। নির্মলের বাড়ি যাইতে হইলে যে রাস্তা দিয়া যাইতে হয়, সেই রাস্তার দিকে তাকাইয়া বিনোদিনী চুপ করিয়া বসিয়া বসিয়া পাহারা দেয়। সেখানেও হরিহরকে সে যাইতে দিবে না। হরিহর একদিন রাগিয়া বলিল, আমি এবার দেশ ছেড়ে কোথাও পালাবো বিনোদ। বিনোদিনী রহস্য করিয়া বলিল, দেখো যেন পারুলকে নিয়ে পালিও না। তোমার তো ওই পারুল আর পারুল, তার কাছে আমায় একটা দিনের জন্য যেতে দিয়েছ? বিনোদিনী বলিল, তাহলে আর পালাবার কথা বলতে না, তাই না? যাও, তোমার সঙ্গে আর আমি পারি না। তা কেন পারবে? বলিয়া বিনোদিনী তাহার মুখের পানে তাকাইয়া বড় আনন্দের হাসি হাসিতে লাগিল। এ আনন্দ তাহার জয়ের আনন্দ। কিন্তু হাসি দেখিয়া হরিহরের সর্বাঙ্গ জ্বলিয়া গেল। রাগিয়া বলিল, টাকা দিয়ে তুমি নিজের কাজ গুছিয়ে নিতে চাও, তাই না?
তা আর হবে না, কাল আমি চললাম কলকাতায়। বিনোদিনী হাসিয়া বলিল, কলকাতায় গেলেই লোকের টাকার অভাব আর থাকে না। না? হরিহর চুপ করিয়া রহিল। বিনোদিনী বলিল, সেই যে 50টা টাকার জন্যে চিঠি লিখেছিলে, সেও তো সেই কলকাতা থেকেই। তখন আমি পড়তাম, এখন যাব চাকরি করতে। আমাদের কাছারিতে একজন বিএ পাস ভদ্রলোক চাকরি করে, 25 টাকা মাইনে পায়। হরিহর বলিল, তাহলে কি তোমার কাছে দিবারাত্রি বসে থাকতে বলছ? বলছি তো, বলিয়া বিনোদিনী তাহার রাগ ভাঙাইবার জন্য হাতে ধরিয়া তাহাকে টানিয়া বসাইল। সেদিন বৈকালে হরিহর তাহাদের বাড়ির উঠানে বসিয়াছিল। ছোট একটা ছেলে ছুটিতে ছুটিতে আসিয়া তাহার হাতে একখানি চিঠি দিয়া গেল। খুলিয়া দেখিল, চিঠিখানি পারুলের দিদি প্রতিভার। লিখিয়াছে, পারুলের এখন মন বড় খারাপ হইয়াছে, তাহাকে একবার আমার মার কাছে পাঠাইতে চাই, তুমি একবার কয়েক মিনিটের জন্য আসিও। ইতি তোমার বৌদি প্রতিভা। কই দেখি কার চিঠি? বলিয়া পিছন দিক হইতে হাত বাড়াইয়া বিনোদিনী চিঠিখানি তাহার হাত হইতে ছোঁ মারিয়া কাড়িয়া লইয়া পড়িল। বলিল, এ আবার এক নতুন ফন্দি বুঝি? এই জন্য কলকাতা যাব বলছিলে? রাগে তখন হরিহরের কাঁদিবার মতো অবস্থা। হরিহরের মুখ দেখিয়া বিনোদিনী বোধ করি বুঝিল সে রাগিয়াছে। বলিল, যাও একবার, কিন্তু 8 ঘণ্টার বেশি দেরি হয়েছে কি আমি গিয়ে হাজির হব, মনে থাকে যেন। অনেক দিন পরে আজ পারুলকে সে একা পাইয়া আনন্দে আত্মহারা হইয়া তাহাকে জড়াইয়া ধরিল। বলিল, তোমাকে বিয়ে করে আমি শুধু কষ্টই দিলাম পারুল, সুখ তোমাকে একটি দিনের জন্যেও দিতে পারলাম না। পারুল কিন্তু কোনো কথা না বলিয়া তাহার মুখের পানে এক দৃষ্টে তাকাইয়া কাঁদিতে লাগিল। হরিহর বলিল, তাই যাও, মার কাছে গিয়ে কিছুদিন থেকে এসোগে। পারুল বলিল, চিঠিপত্র দিও। ঘাড় নাড়িয়া হরিহর বলিল, দেব। ভাবিল, এত কাছে থাকিয়াও একটি দিনের জন্য তাহাদের দেখা সাক্ষাৎ যখন হয় না, তাহার চেয়ে দূরে থাকাই ভালো। হরিহর বলিল, বেশি দিন থেকো না সেখানে। পারুল আবার সকরুণ দৃষ্টিতে তাহার মুখের পানে তাকাইয়া রহিল। সে চাহনির অর্থ যে হরিহর বুঝিল না তাহা নয়। বলিল, এখানে থাকলে তবু একবার চোখে দেখতে পাব। আর কিছু সে বলিতে পারিল না। পারুল বলিল, যখন আসতে বলবে তখনই আসব। তাহার পর সুখ দুঃখের অনেক কথা কহিয়া 8 ঘণ্টার জায়গায় 2 ঘণ্টা কাটাইয়া হরিহর বাড়ি ফিরিল। পারুল তাহার মার কাছে চলিয়া গিয়াছে, গিয়াই চিঠি লিখিবে বলিয়াছিল। কিন্তু 1 মাস গত হইল, এখনও তাহার একখানিও চিঠি আসে নাই। মাস দেড়েক পরে একখানি চিঠি আসিল, প্রকাণ্ড চিঠি। বিনাইয়া বিনাইয়া বহুদিন ধরিয়া অনেক দুঃখের কথাই লিখিয়াছে। সর্বশেষে জানাইয়াছে, আমার আবার জ্বর আসিতেছে, একবার যদি এখানে আসিতে পারো তো বড় ভালো হয়, আমি বোধহয় আর বাঁচব না। চিঠির কথা হরিহর বিনোদিনীকে জানাইল না, শুধু বলিল, এরকম করে কতদিন আর বাড়িতে বসে থাকবো বলো তো? আমি একবার কলকাতায় যাই, কাজকর্মের চেষ্টা দেখি গে। কিন্তু বিনোদিনীর ধারণা কলিকাতা সে যাইবে না। কলিকাতা যাইবার নাম করিয়া হয়তো সে পারুলের কাছে গিয়া বসিয়া থাকিবে। বলিল, আমি যখন আর চালাতে পারব না তখন না হয় যেও। হরিহর বলিল, তোমার পুঁজি তো মোটে 1000 টাকা, তাও তো শেষ হতে বসেছে। আর তাছাড়া পুরুষ মানুষকে রোজগার করতে দেবে না, এ তো ভারী মজা দেখছি। বিনোদিনী বলিল, এখনও আমার 1000-5 টাকার গয়না আছে, যাক না গয়না টাকা, আমার তুমি গেলেই ভয়। বিনোদিনী কিছুতেই যাইতে দেয় না। হরিহরও যাইবার জন্য ছলছুতো খুঁজিয়া ফেরে। অবশেষে অনেক কষ্টে অনেক বুঝাইয়া বিনোদিনীকে একদিন সে রাজি করিল এই বলিয়া যে সে কলিকাতায় গিয়া MA পরীক্ষা দিবে। যাইবার জন্য প্রস্তুত হইয়া সে একবার প্রতিভার সঙ্গে দেখা করিতে গেল। পারুলকে চিঠিপত্র যদি সে কিছু দেয় তো তাহাই লইয়া যাইবার জন্য। কিন্তু তাহাদের বাড়ি ঢুকিয়াই দেখিল ঘরের মেঝের ওপর প্রতিভা
উপুর হইয়া পড়িয়া পড়িয়া কাঁদিতেছে। হরিহর ডাকিল, বৌদি। প্রতিভা সাড়া দিল না। হরিহর আবার ডাকিল, বলিল, আমি পারুলের কাছে যাচ্ছি বৌদি। হ্যাঁ যাও, বলিয়া কাঁদিতে কাঁদিতে প্রতিভা উঠিয়া বসিল। তাহার পর তাহার হাতের মুঠার মধ্যে পোস্ট কার্ডে লেখা যে চিঠিখানা সে চাপিয়া ধরিয়াছিল সেইখানি হরিহরের গায়ের উপর ছুড়িয়া দিয়া বলিল, পড়ে দেখো। চিঠিখানি পড়িতে পড়িতে হরিহর থরথর করিয়া কাঁপিতে লাগিল। চিঠিখানি লিখিয়াছেন প্রতিভার বাবা। লিখিয়াছেন, গত রবিবার সকালে পারুল মরিয়া গেছে। কেমন করিয়া হরিহর যে বাড়ি ফিরিয়া আসিল তাহা একমাত্র সেই জানে। তাহাকে ফিরিয়া আসিতে দেখিয়া বিনোদিনী জিজ্ঞাসা করিল, ফিরে এলে যে? হরিহরের চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইতে লাগিল। থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে পোস্ট কার্ডে লেখা চিঠিখানি বিনোদিনীর হাতে দিয়া বলিল, তোমাকে ছেড়ে আর আমি কোথাও যাব না বিনোদিনী। যাওয়ার প্রয়োজন আমার শেষ হয়ে গেছে। বলিতে বলিতে কাঁপিতে কাঁপিতে সেইখানেই বসিয়া পড়িল।